আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আহ, বাংলাদেশে বড়দিন শুরু হয়ে গেছে। আর এখানে তো আমাদের ক্রিসমাস ইভ বলে, যেটা আর কি আপনার এই বাংলাদেশের চাঁদ রাত বলেন একটা, ওই চাঁদ রাতে মতো আর কি। হ্যাঁ, সো রাস্তাঘাট ফাঁকা, আহ, খুবই সুন্দর এনভায়রনমেন্ট, আবহাওয়া ভালো, গরমও না ঠান্ডাও না, ঘোরাঘুরির জন্য, ড্রাইভিংয়ের জন্য খুবই ভালো। আমাদের অনেক কমিউনিটি বাংলাদেশি পিপল অনেকেই এই মুহূর্তে ট্রাভেল করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেফ রাখুক এবং তারা এনজয় করুক ইনশাআল্লাহ তাআলা। তো আজকে বাংলাদেশের একটা বিশেষ একটা দিন আর কি। হ্যাঁ, দিনটা হলো যে বাংলাদেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, স্পেশালি তার আরও বড় পরিচয়, বাংলাদেশের অন্যতম একজন মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, বাংলাদেশের একজন আহ, অত্যন্ত পপুলার প্রেসিডেন্ট, এবং উনি চূড়ান্ত জনপ্রিয়তা শীর্ষে থাকা অবস্থায় কিন্তু ইন্তেকাল করেন আর কি। তাকে আহ, একটা মিলিটারি কুতে উনি চিটগাং মারা যান আর কি। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। এবং আরেকটা পরিচয়, বাংলাদেশের তিনবারের একজন প্রধানমন্ত্রী, আসলে যার দেশের প্রতি অসাধারণ ভালোবাসা আছে এবং যিনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, ওনার একমাত্র জীবিত সন্তান জনাব তারেক জিয়া। আমাদের বয়সও ছোট হবে, তবুও ধরেন একটা বড় পার্টির উনি, ধরতে গেলে কর্ণধার, এবং বাংলাদেশের ইয়ং জেনারেশনের জন্য একটা আইকন উনি, আমি বলবো। যদিও তার দলকে আমি তেমন একটা সমর্থন করি না, দলের অনেক কর্মকাণ্ড, সমালোচিত কর্মকাণ্ড আছেন, এবং বিশেষ করে একটা অনেক পুরনো বর্ষিয়ান রাজনীতিবিদ যারা রাজনীতি ছাড়তে চান না এবং ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চান, এই টেন্ডেন্সির জন্য আমি বিএনপির অনেক ক্ষেত্রে আমি পছন্দ করি না। বাট ইতিবাচক হিসেবে দেখতে গেলে তারেক জিয়ার বাংলাদেশে আগমন নিশ্চয়ই একটা অনেক সুখবর দেশের জন্য। একটা করুণ অবস্থায় একসময় শারীরিক অসুস্থতা নিয়ে জীবন বাঁচানোর জন্য উনি দেশ ত্যাগ করেছিলেন, তখন বা করতে বাধ্য হয়েছিলেন। এখন ইনশাল্লাহ উনি আসতেছেন। উনি দেশকে কতটুকু দিতে পারবেন বা কতটুকু করবেন এটা আমরা জানি না, কিন্তু দেশবাসী অনেক কিছু আশা করে বসে আছেন ওনার উপরে, অনেক কিছুই। তো আমরা যারা বাংলাদেশের নাগরিক, বাইরে থেকে আমরা অনেক কিছু আশা করি। আমরা আশা করি, বিশেষ করে খুব বেশি আশা করি এটাই, যে তারা যারা যাবেন বাংলাদেশে, ওনারা আছেন, ওনার দলের, উনি নিশ্চয়ই হাল ধরবেন দেশে বসে ইনশাআল্লাহ তাআলা। এবং আমরা আশা করি যে উনি যে বাংলাদেশে একটা ট্রেন্ড এখন, হ্যাঁ, সত্যিকার গণতন্ত্র কায়েমের ট্রেন্ড, ওই দিকেই উনি ওনার কণ্ঠ মেলাবেন এবং কাজ করবেন। বিএনপির বিগত, আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত, এটা অনেকে পছন্দ করতে পারেন, নাও করতে পারেন, আপনাদের সবার ব্যক্তিগত মতামত দেওয়ার অধিকার আছে, এটা অবশ্যই আমি রেসপেক্ট করি। কিন্তু অনেকে আবার আছে না, ওই মতামতটাকে আলাপ না করে এসে ব্যক্তিগতভাবে আক্রমণ করে আর কি। হ্যাঁ, ওই জিনিসগুলি আমার অপছন্দের, এবং আমি অনেককে সম্মান করে অ্যাভয়েড করি, অনেককে সম্মান করে আমি একটা উত্তর দিই অনেক সময় ফেসবুকে। বাট আমি তারপরে সম্পর্কটা রাখতে পছন্দ করি, যে কারোর সাথে আইসে একটা উল্টাপাল্টা কথা বললে এই জন্য তাকে আমি ব্লক করলাম, কাট করলাম, গালি দিলাম, এ তো কোনো সলিউশন না। বেটার যদি আমি তাকে দেখি, মানে সবর একটা জিনিস আছে, সবর করি আর কি। হ্যাঁ, এবং সবর করলে সব ক্ষেত্রেই রেজাল্ট ভালো হয়। আবার অনেক জায়গায় আছে সবর করে কোনো লাভ নেই, তাদের রক্তের মধ্যে এমনভাবে মিশে আসছে দুর্নীতির একটা স্রোতধারা, ওইটা আপনি রিমুভ করতে পারবেন না, আমিও করতে পারবো না। যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইভেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে তুমি তাদের পিছনে যদি পশ্চাতে হেদায়েতের ডাক দিয়ে দৌড়াদৌড়ি করতে করতে জীবন নিপাত করো, তাও তোরা আসবে না। তো এটা আমরা দেখতেছি, আল্লাহর কোরআনের কথা বাস্তবে দেখতেছি। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, এটি দোয়া করি আর কি। তো তারেক জিয়া সাহেবের যেমন ওনাকে একটা বিরাট সম্বর্ধনা দেওয়া হবে ইনশাআল্লাহ, আশা করি অনেক লোকজন হবে, হওয়া উচিত। উনি 16-17 ইয়ার্স পরে আসতেছেন, এবং উনি শত শতবার ওনার কর্মীদের সাথে কথা বলেছেন, ওয়ান অন ওয়ান, গ্রুপে, টেলিকনফারেন্সে। উনি চেষ্টা করছেন বাবার গড়া দলটা, মায়ের আহ, এই, মানে আছে না, সংগঠিত দলটা ধরে রাখার জন্য, এবং
অ্যাটলিস্ট আমি জানি না ভিতরের খবর পর্দার পিছনের খবর আমরা কেউই জানি না, বাট অ্যাপারেন্টলি মনে হয়েছে যে হি ইজ এ গুড ম্যান। কারণ বাবা মায়ের ব্লাড তো আছে তার, তাই না? এই ব্লাডের মধ্যে কোনো সমস্যা নাই তার। এই জিয়াউর রহমান সাহেবের ব্যাপারে আমি পুরোপুরি নিঃসন্দেহ। আমি মনে করি তার অনেস্টির ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। তখন আমরা মাস্টার্সে পড়ি, যখন উনি মারা যান, হ্যাঁ, আমার মনে আছে তখন আমার সুযোগ হয়েছিল ওই সার্কিট হাউসে যাওয়ার, এবং ব্লাড চাপ চাপ ব্লাড তখনও ছিল। আমি পড়ে গেছিলাম পিছলে, আমার একটা প্যান্টের মধ্যে, আমার প্যান্টের হাঁটুর মধ্যে ওই জিয়া রহমান সাহেবের, আমি মনে করি, আমি জানি না কার রক্ত ছিল, বাট মনে করে যে জিয়া রহমানের সাহেবের রক্ত। ওই প্যান্টটা আমি অনেক দিন আমি আর ব্যবহারই করিনি, ধুয়ে ঝুলে রাখছিলাম। তো এই সময়ের সাথে সাথে এটা বিবর্ণ হয়ে গেছে, রক্তের রং হয়ে গেছে অন্যরকম, মনে হয়েছে অন্য কিছু একটা তরকারি ঝোল টোল জাতীয় আর কি। তো ওই প্যান্টটা আমার এখন আর নাই, বাট তখন অনেকটা ইমোশনাল ছিলাম। এবং তখন জিয়া রহমান সাহেব বিশেষ করে উনি তখন সর্বোচ্চ শিখরে ছিলেন জনপ্রিয়তার, হ্যাঁ। উনি অনেকগুলি প্রোগ্রাম করেছিলেন স্টুডেন্টদের নিয়ে এবং এনকারেজ করছিলেন অনেক প্রোগ্রাম। ওই সময় অনুযায়ী ওগুলি অত্যাধুনিক ছিল। উনি যে সমস্ত প্রোগ্রাম করেছিলেন অসাধারণ অত্যাধুনিক ছিল। যাই হোক, তখন আমরা রাজনীতি বুঝতাম না, ভালোবাসতাম মানুষকে ইমোশনালি আর কি। তো তারেক জিয়া সাহেবের একটা সিদ্ধান্ত আমার খুব ভালো লাগতেছে, যে উনি আমাদের ভাই, ছোট ভাই, আমার সন্তানের বয়সী ওসমান হাদির কবর জিয়ারত করতে যাবেন। এটা একটা ভালো একটা রেসপেক্ট, হ্যাঁ। আমার কাছে মনে হয় যে হয়তো উনি ওসমান হাদিকে পছন্দ করতেন। মানুষ তো পছন্দ করে, অনেক সময় রাজনৈতিক বিভেদ থাকলেও অনেককে পছন্দ করে অনেকে, তাই না? আমি তো ধরেন অনেক ক্ষেত্রে অনেক কমিউনিস্ট পার্টির লোক দেখতেই পারি না, আমি একদম অপছন্দ, পুরো একদম মানে ফালতু মনে হয় আমার কাছে। এদের পার্টিও মনে হয় ফালতু, এদের কাজকর্ম ফালতু, এদের কাছে পজিটিভ জীবনে কোনো কিছু পাইনি। কিন্তু আমি এদের এই দলের মধ্যে, কমিউনিস্ট পার্টির মধ্যে এত লোক পাইছি যারা অসাধারণ মানুষ, মানুষ হিসেবে অসাধারণ। আমি নাম বলবো না, আমার দাদা, আমার বড় ভাই অনেকে আছেন, আমার ছোট আছেন, সমবয়সী আছেন, ভালো মানুষ, সারা জীবন পার্টি করে গেছেন। এদের ব্যক্তিগত চরিত্র যদি পার্টির মধ্যে এসে মানে প্রস্ফুটিত করতে পারতো, অনেক কিছু হইতে পারতো। অনেক ভালো মানুষ। আমি ছাত্র ইউনিয়নের কথা বলতেছি, বিপ্লবী ছাত্র ইউনিয়নের কথা বলতেছি। এদের কাছে আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু শিখছি ওদের কাছ থেকে, ওদের ক্যারেক্টার থেকে। বাট দল থেকে আমরা তেমন কিছু পাইনি, কারণ দল সবসময় ব্যর্থ হয়েছে, একটা রাইট জায়গায় রাইট ট্র্যাকে থাকতে ব্যর্থ হয়েছে। আমার ওপিনিয়ন, সবার ওপিনিয়ন নাও হইতে পারে। তো আজকের কথাগুলি বলি, শুধু জিয়া রহমানের সাহেবের ছেলে আসতেছেন, তারেক জিয়া, খালেদা জিয়া ম্যাডামের ছেলে আসতেছেন তারেক জিয়া। ওনার আগমনটা সফল ও সার্থক হোক। এবং ওনার তো আর টাকা পয়সার অভাব নেই কোনো, ওনার যে সম্মান আছে, যে সম্মান পাইছেন উনি, ওইটাও কিন্তু অনেক। উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন নাই, কিন্তু অনেক বিশাল একটা দলের, অনেক বড়, এখন বাংলাদেশের সবচেয়ে বড় দলের উনি কর্ণধার, যথেষ্ট সম্মানী লোক উনি। তো ওনার এখন কিন্তু দেওয়ার সময়, যদি দেশকে কিছু দিতে পারেন উনি, হ্যাঁ, দ্যাট উইল বি দ্য সার্থকতা। সফলতার কী আছে, প্রধানমন্ত্রী হইবেন বা এরকম কিছু একটা। তো দেশের পলিটিক্যাল অবস্থা লেটলি, বিশেষ করে জুলাই আন্দোলনের পরে বিএনপির অবস্থা তেমন একটা ভালো না। কারণ এদের নেতৃবৃন্দ, এরা বেহাল দশায়, সকালে একটা কথা বলে, বিকালে একটা কথা বলে, এক নেতা এক কথা বলে, আরেক নেতা আরেক কথা বলে। বলবো কি, ওনাদের বয়সও বেশি হচ্ছে, কথা গুছিয়ে বলতে পারেন না, মুখে একটা বলতে গিয়ে আরেকটা বেরিয়ে যায়। তো তারেক জিয়া সাহেব উনি গুছানো লোক, ইনশাআল্লাহ তাআলা আমার মনে হয় ভালো কিছু করবেন। তো এখন যে অবস্থা বাংলাদেশের সত্যিকার অর্থে, এখন যদি সত্যিকার অর্থে যদি একদম টোটালি একটা ইম্পার্শিয়াল ইলেকশন এবং খুবই শক্ত একটা ইলেকশন হয়, বিএনপির আমার মনে হয় না পাশ করা খুব একটা সহজ হবে। বাট ফর্মুলা আছে, কিন্তু এখনও বিএনপির হাতে ফর্মুলা আছে। এই ফর্মুলা যদি তারা ইউজ করতে পারে, হ্যাঁ, যেমন শুধুমাত্র তারেক জিয়া সাহেব উনি যদি এই ওসমান হাদির কবরে গিয়া শুধুমাত্র একটা স্লোগান দেয়, একটা স্লোগান, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আমার মনে হয় হি উইল বি সাকসেসফুল। এবং উনি এই পুরা আন্দোলন পরবর্তী সময় বিএনপির যে দুরবস্থা, বিএনপির মধ্যে যে কলঙ্ক ঢুকছে, এটা তো উনি পরিষ্কার করতে পারতেন। 2-3টা ওয়ার্ড, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, শুধু একটা স্লোগান যদি উনি দেন, ইভেন যদি উনি এই মহাসমাবেশ যেটা ডাকছেন ওনারা, ওইটার মধ্যে দাঁড়ায় উনি বলেন যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আর কোনো কিছুর দরকার হবে না। আমার এই ছোট্ট মানুষ, আমার এই বক্তব্য ওনার কান পর্যন্ত পুষবে না। তবে ওনার অনেক লোকজন হয়তো দেখবে এটা, হয়তো অপছন্দ করতে পারে যে তারেক জিয়ার তো আর ওসমান হাদির কাছে শেখার কিছু নাই। কিন্তু বেসিক্যালি আমাদের সবারই কিন্তু সবার কাছে শেখার আছে। আমরা অনেক সময় ছোট্ট একটা শিশু, তার কাছে তো আমরা কিছু শিখি কিন্তু। তো আমার মনে হয় তারেক জিয়া সাহেব যদি শুধুমাত্র সে তার মায়ের মতো, তার বাবার মতো স্ট্রিক হয়,
দ্য পলিসি ইজ নট ইন্ডিয়ান পলিসি ইন দিস কান্ট্রি এনি মোর, তাইলে ইনশাআল্লাহ তালা পিপল উইল কাম ফরওয়ার্ড, তারা হয়তো আসবে। এখন 50 লাখ লোক আসবে, ডেফিনেটলি 50 লাখের বেশি তাদের কর্মী এবং সমর্থক আসতে পারে, কিন্তু 50 লাখ বা 1 কোটি ভোট দিয়ে কিন্তু ইলেকশন পাস করা যাবে না, আরও অনেক ভোটের প্রয়োজন আছে, তাই না? ভোট তো অনেক বেশি। তো ভোটারদের মন জয় করার জন্য আমার মনে হয় যদি তারেক জিয়া সাহেব এই স্লোগানটা দেন, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, তাইলে হবে। আর ওসমান হাদি, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক, সে চলে গেছে, কিন্তু তার কথাগুলি এখনও ভাসতেছে, হ্যাঁ। এবং তার হত্যাকারী কে আমরা জানি না। এই হত্যাকারী নিয়ে যদি কোনো একটা কিছু বেরিয়ে যায়, যেখান থেকে বেরোক, তাদের পলিটিক্স শেষ আজীবনের জন্য। যেটা যদি বিএনপি হয় বা আওয়ামী লীগ হয়, ইট উইল বি ভেরি স্যাড ফর দ্যাম। ওই শুটার তো একটা শুটারই, তাই না? ওর সাথে তো ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল না ওসমান হাদির। ও একটা ভাড়াটে গুন্ডা, ভাড়াটে খুনি, তাকে যে কোনো লোক হায়ার করতে পারে। তাকে এখন 2 কোটি টাকা হাদিকে খুন করার জন্য হায়ার করছে, যেন হাদি দিতে পারে, উল্টা তাকে 10 কোটি দিতে পারতো, সে হয়তো ইন্ডিয়ায় গিয়ে আরেকজনের খুন করে ফেলতো। তো যাই হোক, আমরা জানি না, এগুলি সময় সাপেক্ষ। আশা করি প্রফেসর ইউনূস স্যারের সরকার এটা বের করবে যেভাবে হোক। এবং আশা করি হয়তো প্রফেসর ইউনূসের সাথে যদি, প্রফেসর ইউনূস সাহেবের সাথে যদি জামাত ইসলাম এবং যদি এই বিএনপি, তারেক রহমান সাহেব, ওনারা যদি একসাথে মিলতে পারেন, তাহলে এগুলি 1, 2, 3 টু রিজলভ দ্য প্রবলেম। যে কোনো প্রবলেম যদি বড় দলগুলি একসাথে মিলে কাজ করে, হ্যাঁ, বিএনপি, জামাত এবং মনে করেন যে সরকার, বর্তমান সরকার, আর যারা আছেন অন্যান্য যেমন ইসলামী দলগুলি, ওনারা তো ধরেন সত্যি করতে ওনারা প্রফেসর ইউনূসকে পছন্দ করেন। ওনারা সবাই যদি একসাথে কাজ করেন, তাহলে দেশটাকে আগে নেওয়া যায়। যে প্রস্তাব শফিকুর রহমান সাহেব কিছুদিন আগে বলতেছিল যে আমরা যদি সংখ্যাগরিষ্ঠ হইও, তারপরে আমরা কাজ করব ওনাদের নিয়ে, বামপন্থী হোক, ডানপন্থী হোক, বিএনপি হোক, কমিউনিস্ট পার্টি হোক, সবাইকে নিয়ে আমরা কাজ করবো দেশটাকে আগে নেওয়ার জন্য। দেশটাকে যদি ভালোবাসে আসেন তারেক রহমান, ইউ উইল বি ভেরি সাকসেসফুল। আমার ব্যক্তিগত দোয়া রইল আপনার প্রতি। আমি আপনার দল সমর্থনও করি না, দলের বিরোধিতা করি না। দলের ভালো কাজকে আমি অ্যাপ্রিসিয়েট করি, খারাপ কাজকে আমি অবশ্যই সমালোচনা করি এবং অপছন্দ করি। তো যেটা বলতেছিলাম, 300 ফিটের ওখানে বিরাট মঞ্চ বানানো হয়েছে, 50 লাখ লোক আসবে। তো এটা তো ট্রেডিশনাল একটা কিছু হইলো। এটার মধ্যে ভালো জিনিস হয়েছে সেটা আমি শুনতে পেলাম যে উনি ছাড়া কেউ বক্তব্য রাখবেন না। এবং মঞ্চে ওইটা যদি লোকজন ভিড় করে মঞ্চ ভাঙে ওই কাউয়াগাদের মতো, দ্যাট উইল বি ব্যাড সাইন। এভরিবডি শুড বি অডিয়েন্স। ওনার পাশে বসতে হইব, ঠেলাঠেলি করে। ওই যে ইস্ট্রাকটা দেখলাম, ইস্ট্রাক ঠেইলা, আরে জিয়াউর রহমান সাহেব মাজার জীবন ধাক্কা থেকে কী আছে? আরে ভাই, দোয়া করেন। আপনি যদি জিয়াউর রহমানকে ভালোবাসেন, আপনি আরেকজনকে ঢুকতে দিবেন। আমি ব্যক্তিগতভাবে আল্লাহর রহমতে আমি ওমরাতে যাই অনেক সময়, আমি কখনো কিন্তু ধাক্কাধাক্কি করে যে আমাকে হাজর আসদ ছুঁতে হবে বা আমাকে কেবলার গিলাফ স্পর্শ করতে হবে, এরকম চিন্তা করি না। আমি দেখি আরেকজন ঠিক আছে, আরেকজন যাইতেছে, আমি তাকে সুযোগ দিলাম, আমার একটা ভাই বা বোন যাচ্ছে, আমি এখানে চাপাচাপি করবো না। তো এই থিওরিটা রাখলে বেটার হবে মঞ্চের মধ্যে। আর বিশেষ করে ওই শেখ মুজিবের প্রত্যাবর্তন দিবস, শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস, এই ধরনের কিছু তারেক জিয়া সাহেব আপনি চর্চা করতে দিয়ে না দলের মধ্যে। এগুলি এক ধরনের পূজা টাইপের জিনিস, হ্যাঁ। এগুলি বাংলাদেশ আপনার 92%, 93% মুসলিম কান্ট্রি। এখানে এই যে পূজার কোনো প্রত্যাবর্তন করতে দিবেন না। এই বিভিন্ন ধরনের আমার মনে হয় আপনার মা যেভাবে বলে ওইভাবেই করেন। ওনার হয়তো আল্লাহর রহমতে উনি সুস্থ থাকুক, উনি অ্যাটলিস্ট আপনাকে ভালো কিছু পরামর্শ দিতে পারবেন। ওনার অভিজ্ঞতা আছে অনেক, উনি শুধু বিএনপির না, উনি বাংলাদেশের একটা বিরাট মুরব্বী সবার মধ্যে। আমি তো ওনার সম্বন্ধে আমি যে শুনলাম ওসমান হাদির বক্তব্য, আমার কাছে আমার চোখে পানি এসে পড়ছে। সে একটা টকশো দিকে বলল যে খালেদা জিয়ার সম্পর্কে আমার মতামত হলো, যখন খালেদা জিয়া হাসবেন মনে করেন বাংলাদেশ ভালো আছে, আর খালেদা জিয়া যখন কাঁদবেন তখন বাংলাদেশ ভালো নাই। একটা দুইটা লাইনে কি সুন্দর বলে গেছেন, হ্যাঁ। উনি যথেষ্ট কষ্ট করেছেন, উনি অল্প বয়সে স্বামী হারাইছেন এবং উনি ওনার সন্তান হারাইছেন। তারপর ওনাকে যে কষ্ট দিছে অন্যায়ভাবে, এটা ফেরাউন টাইপের লোক ছাড়া এগুলো করতে পারে না। ওনাকে তার জীবন্ত লাশ বানাই ফেলছেন, হ্যাঁ। এটা যদি বাইরে গিয়া পুরোপুরি পরীক্ষা করা হইতো, ওনার বডি দেখা যেত। আর ওনার সম্বন্ধে যে সমস্ত কুৎসা কথা বলছেন, এগুলি তো কোনো ভদ্রলোক, কোনো মুসলমান করতে পারে না। আর ভাই, সত্য হইলেও তো এগুলি বলার কথা না, বিইং এ প্রাইম মিনিস্টার দেশের। এগুলি যে বইলার, নিজের কবর নিজে খুঁজে গেছেন। আর হাদির শুটার যারাই হয়েছে, যেই দল শুট করাইছে, প্রমাণ হইলো ওই দলের পলিটিক্স বাংলাদেশ শেষ ইনশাল্লাহ। তো যাই হোক, এইটুকুই আমার কথা। আমি তারেক জিয়া সাহেবকে বাংলাদেশে খোশ আমদেদ জানাই, উনি আসুক এবং উনি দলের হাল ধরুক এবং উনি সততা, আন্তরিকতা এবং দেশের মানুষের পালস বুঝে যদি তিনি চলেন, ওনার সফলতা আসবে। উনি প্রধানমন্ত্রী হোক, উনি প্রধানমন্ত্রী হয়ে প্রতিশোধ না নিয়ে উনি প্রতিষেধক ইস্যু করুক। বাংলাদেশে যাতে এরকম কিছু না হয় কখনো আর, হ্যাঁ। বাংলাদেশে যাতে আবার স্বৈরাচার না আসে।
ভাই আপনি প্রতিশ্রুতি দিতে পারবেন, হ্যাঁ? আমার আছে না অনেকে, আমি আমার কথা পছন্দ না, আমাকে একটা গালি দিলেন। লাভ হইল কি ভাই? আপনার নসিহত তো হইল না। আপনি শত্রুতা করলেন। তো ঐরকম আরকি। আপনার মাও কোনোদিন গালি দেন নাই এবং উনাকেও এই যখনই জিজ্ঞাসা করা হয়েছে শেখ হাসিনা সম্বন্ধে উনি কোনো খারাপ কথা বলেন নাই। উনি বলছেন আল্লাহ উনাকে হেদায়েত দান করুক। হ্যাঁ? তো বেসিক্যালি লেট আস ফলো দ্য রাইট থিংস। হ্যাঁ? আমরা ভালো জিনিস ফলো করি। আমার যদি এই বক্তব্য আমি জানি না কিছু আ বড়, বড় নেতাও আছেন যেমন মঈন খান স্যার আমার সাথে উনার যোগাযোগ আছে ব্যক্তিগত। উনি আমাকে স্নেহ করেন আমার ছোটবেলা থেকেই। উনি অত্যন্ত ভালো মানুষ। বিএনপির মধ্যে আমি মনে করি একজন সৎ মানুষ। হ্যাঁ? আপাদমস্তক সৎ এবং উনার কোনো লোভ লালসা নাই। কেউ বলতে পারবে না যে উনি কোনোদিন একটা পয়সা তসরুপ করছে কোথাও। তো বিএনপিতে এরকম মঈন খান স্যারের মতো অনেক লোক আছেন। কিন্তু তারা কখনো সামনে যেতে পারে না। পিছনে পড়ে থাকেন। যাদের দেশের সেবা করার ইচ্ছা আছে, তারা পিছনে পড়ে থাকেন। আর তারেক জিয়া সাহেব আপনি কনসিডারলি ইয়ঙ্গার দ্যান দোজ পিপল। তো আপনার হলো কি ইয়ং জেনারেশনটাকে আপনি আপলিফ্ট করেন। দল আপনি ঠিক রাখতে গেলে আপনি ইয়ংদের আনতে হবে। হ্যাঁ? ইনস্টিটিউশন করতে হবে। আপনি এখন যারা এমপি ইলেকশন করবে, নমিনেশন দিচ্ছে সবার ইন্টারভিউ নেন এবং তাদের কোশ্চেন জিজ্ঞেস করেন। ওপেন যে ঠিক আছে আমি কোয়ালিফাই করব। আপনি এমপি হইতে পারবেন নাকি? তারা আসুক না। তাদের আপনি কোশ্চেন করবেন। এমন কোশ্চেন করবেন লন্ডনের অভিজ্ঞতা থেকে ওরাও অ্যান্সার করতে পারে নাকি? পয়সা থাকলে আর গায়ের জোর থাকলে আর মস্তান পারলে আপনি দিয়েন না তাদেরকে। আপনার দরকার নাই। এরা সবাই আপনার নাম নষ্ট হবে। এদের নাম নষ্ট হবে না। যাদেরকে নমিনেশন দিবেন অনেকের এদের নাম নষ্ট হবে না। নষ্ট হবে বিএনপির, আপনার বাবার নাম, আপনার মার নাম নষ্ট হবে। কাজেই ট্রাই টু গেট দ্য রাইট পিপল। ইলেকশনে পাস করুক, ফেল করুক, একটা ভালো লোক নমিনেশন দেন। হ্যাঁ? মস্তানদের দিয়েন না। আর যারা আগে কয়েকবারই এমপি হইছে, তারা কোনো কিছু এমন কিছু করে নাই দেশের জন্য। এমন ভালো কিছু করে নাই। খালি জেলে গেছে বা ওই পাতানো জেলে যাওয়া, পাতানো বের হওয়া, এইটা সেটা আপনাকে দেখাইছে। মাইর খায় নাই তাও কইছে মাইর খেয়ে ফেলাইছি। মাইর খাইছে বা না খাইছে বহুত লোক মাইর খায়। একজন লোক মাইর খাইলেও তার নমিনেশন দিতে হবে। একজন লোক জেলে গেলে তাকে নমিনেশন দিতে হবে। অযোগ্য লোককে কেন দিবেন আপনি? অযোগ্য লোকরা আপনি দিবেন না নমিনেশন। এবং যারা বিশেষ করে আগে ছিল এমপি, মন্ত্রী, এদেরকে বলবেন তোমরা সাইড লাইনে যাও এবং পার্টিতে কোনো পদ দিবেন না তাদেরকে। তারা অলরেডি এনজয় দে ডিড এ লট। তাদের সম্মান যতটুকু পাওয়ার পায়ে ফেলাইছে। এখন তারা অসম্মান কামাবে। তো যাই হোক কথা বলতে ইমোশনাল হয়ে যায়। কি বলি না বলি। তো কেউ যদি মনে করেন যে এরকম তারেক জিয়া সাহেবের কাছের লোক হয়ে থাকেন আপনারা কেউ, আমার এই মেসেজটা অনেকে বুঝেন। আমার নাম বলা দরকার নেই। আপনি বলবেন যে দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা। এই একটা স্লোগান দিলেই এনাফ। এনাফ পিপল উইল মুভ টুয়ার্ডস তারেক জিয়া। মানুষের মন এখন নরম খুবই। ইমোশনাল একটা পজিশনে বাংলাদেশের পিপল আছে। এখন এই ইমোশনটার মধ্যেই ঢুকতে হবে তাদের হৃদয়ে। তো এইটুকুই কথা বললাম। আজকের ভিডিও একটু বড় হয়ে গেল। আমি খারাপ কিছু বললে আমি ক্ষমাপ্রার্থী। কাউকে ব্যক্তিগতভাবে আঘাত দিলে আমি ক্ষমাপ্রার্থী। আপনাদের কারো সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নাই। আমি কোনো পলিটিক্স করি না এবং আমি বয়স্ক লোক। আমি তো আর কি দেশে এমপি ইলেকশন করব না। ইভেন ইউনিয়ন পরিষদের মেম্বার ইলেকশন করব না আমি। আমার দরকারও নেই। আমি মার্কিন নাগরিক, বাংলাদেশের নাগরিক। হ্যাঁ? বাংলাদেশকে ভালোবাসি কারণ বাংলাদেশে আমি অনেক কিছু পাইছি দেশ থেকে। আমার অনেক আত্মীয়স্বজন, পরিবারবর্গ, বন্ধু-বান্ধব সবাই থাকে। আর সমস্ত বাংলাদেশই তো আমার আত্মীয়, তাই না? আমি যদি একটা পয়সা দান করতে হয় আমি বাংলাদেশে করি। আমেরিকাতে আমার দান করার জায়গা নেই কোনো। আর এখানে কোথায় করব? এখানে কাকে দিব? রাস্তাঘাটে ফকির মিসকিন দেখলো আমি একটা ডলার দিলে সে হয়তো নিয়ে হারাম কিছু খাবে। তো এগুলো আমরা খেয়াল করতে হয়। আমরা উই আর ইনভলভ ইন বাংলাদেশ। বাংলাদেশের যে কোনো ক্ষেত্রে এখনও আমাদের বাকি জীবনে যেটুকু সুযোগ সুবিধা পাবো ইনশাআল্লাহ শেয়ার করব। এটি আর কি আমি আহ্বান করব। আপনারাও ইনশাআল্লাহ দেশকে ভালোবাসবেন। দেশের জন্য দেশের প্রশ্নে আপনি নিজের দলকে পরিহার করেন। ওইটা হবে সত্যিকারের দেশপ্রেম। ইনসাফ যখন এই যে হাদি বলে গেছে ওসমান হাদি, ইনসাফ যখন আপনার বিরুদ্ধে যাবে, বিরুদ্ধে মনে করেন আপনি কঠিন আওয়ামী লীগ করেন, আপনার বিরুদ্ধে যাচ্ছে, ওই ইনসাফকে আপনি সাপোর্ট করবেন, আপনার তখনই আপনি ইমানদার। ইমানদার। আর যদি ওই যে ইনসাফ বেআইনসাফি কথা বলবে হাসিনা বা কাদের ওইটাকেই সাপোর্ট করেন, আপনি তো আর রইলেন না। আপনার মুসলমানত্ব নিয়ে নষ্ট হয়ে গেল, তাই না? হ্যাঁ? আপনি ইনসাফের মধ্যে নাই। কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন যুদ্ধ করে গেছেন ইনসাফের জন্য। কাজেই আমরা ওনার ফুটস্টেপ ফলো করতে হবে আমাদেরকে। আমাদের ফলো করতে হবে সাহাবাদের ফুটস্টেপ। এবং এটা প্রত্যেক ধর্মের ক্ষেত্রেই কিন্তু এটা। ওনারা যেগুলি দেখবেন ট্রু বাইবেল, ট্রু কি বলবো ওই যে তাওরা, হ্যাঁ? তারপরে এই যে দাউদ আলাইহিস সালামের কি কিতাব নাম ভুলে গেছি। যেখানেই হোক ইভেন পুরনো একদম সত্যিকার অর্থে যেগুলি আছে ধর্মগ্রন্থ সব জায়গায় বলা হইছে যে ইফ ইউ লাভ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লাভ ইউর নেইবার্স, লাভ ইউর রিলেটিভস, লাভ ইউর পিপল, ডোন্ট হার্ম এনিবডি। আপনি যদি সত্যিকার একজন ধর্মপ্রাণ মানুষ হন, আপনার হাত দিয়া, আপনার জিহ্বা দিয়া কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা না কিন্তু। এটা বিশেষ করে আমার ক্ষেত্রে এটা খুবই একটা অ্যাডভাইস। আমি যাতে কাউকে কষ্ট না দিই, কারো যাতে কোনো হক নষ্ট না করি। আছে না? এটি চাইবো আরকি। আপনারা কষ্ট নিয়েন না।
আমার কোনো কারো ব্যক্তিগত বিরুদ্ধে কোনো কথা নেই, কোনো পার্টির বিরুদ্ধে, দলের নীতির বিরুদ্ধে, দলের কাজের বিরুদ্ধে হইতে পারে, কোনো ব্যক্তির বিরুদ্ধে না। তো ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু মন্তব্য দিয়েন প্লিজ। মন্তব্য শুনলে আমার ভালো লাগে, আমি উৎসাহ পাই। হ্যাঁ, যে ঠিক আছে আরেকটা ভিডিও বানাই। আর আমি তো ধরেন ওরকম কোনো সেলিব্রিটি না, ছোট্ট একটা মানুষ। আমি চেষ্টা করতেছি ২ একটা ভালো কথা বলার জন্য। এর মধ্যে যে সবগুলি কথা আমার ভালো হবে তা না কিন্তু। আর আমার সবগুলি একদম ব্যক্তিগত জিনিস। জাস্ট টু শেয়ার সাম আইডিয়াস হোয়াট আই ফিল টুডে আমি শেয়ার করি। আবার আগামীকাল অন্য কিছু ফিল করলে সেটাও করব। আমি দোয়া করি আর একটা যাওয়ার একটা সাবধান মানি কিন্তু আপনার যে দল, আপনার দলের মধ্যে আপনার শত্রু থাকতে পারে। সিকিউরিটি, গভর্নমেন্ট আপনাকে সিকিউরিটি দিতে পারে, দল দিতে হবে। দলের মধ্যে ক্যামোফ্লেজ করে লোকজন ঢুইকা মনে করেন কথার কথা তারা তারেক জিয়াকেই টার্গেট করলো মারার জন্য। তো ওনার অল্প বয়সে উনি তো পলিটিক্সে কোনো একটা রোলও প্লে করতে পারলেন না দেশের জন্য। তার আগে চলে গেলেন। দল পাস করে ফেলবো কিন্তু তারেক জিয়া মরে গেল মানে দল পুরো পাস, 100% সিট পেয়ে যাবো, 300 সিটে 300টাই। খেয়াল করেন, এই ধরনের ট্র্যাপ থাকতে পারে কিন্তু খুবই সাবধান থাকবেন। কাউকে ট্রাস্ট করবেন না, নিজস্ব সিকিউরিটি রাখবেন। এই যে সরকারি পুলিশ, সরকারি মিলিটারি, তারা চেষ্টা করবে কিন্তু তারা তো ধরেন একদম ভিতরে খবর জানবে না, এবং একটা জায়গায় দেখা গেল তারা আসতে পারতেছে না। তো আপনার নিজস্ব এসএসএফ টাইপের সিকিউরিটি রাখবে, নিজস্ব একদম সিভিল ড্রেসে, আপনার কোর বিএনপির আপনার নিজস্ব লোক যারা থাকবে সেখানে, লাইসেন্সড আর্ম নিয়ে, যারা আপনি মারা যাওয়ার আগে তারা মারা দিতে হবে, এরকম সিকিউরিটি, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বা এসএসএফের মতো ওরকম একটা কিছু আমার মনে তারেক জিয়ার জন্য সার্বক্ষণিক প্রয়োজন। ওনাকে দলের প্রয়োজন আছে, তার চেয়ে বেশি প্রয়োজন দেশের। ওনার পরিবারের তো অবশ্যই প্রয়োজন আছে। অত সুন্দর একটা পরিবার আলহামদুলিল্লাহ আলামিন। এবং আমি ওনার শ্বশুরবাড়ির সম্বন্ধে আগে জানতাম না, দেখলাম যে এটা খুবই 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 নামকরা ফ্যামিলির উনি জামাই। ওনার বাবা তো অসাধারণ নামকরা, এবং উনিও জেনারেল ওসমানী সাহেবের ফ্যামিলিতে বিয়ে করছেন, আমি জানতাম না। এবং আমি পরে বুঝতে পারলাম যে কেন তার জেনারেল ওসমানীকে এত কোণঠাসা করে রাখা হয়েছে ইতিহাসের মধ্যে। তো ঠিক আছে, আরও বেশি কথা হয়ে যাবে, আমি এইটুকুই রাখি। ইনশাল্লাহ আবার মনে আসলে কোনো কিছু কালকে আবার শেয়ার করবো। তার এক পর্যন্ত ভালো থাকেন, আল্লাহর রহমত নিয়ে সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু।